হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর অল ওয়েল। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন অর্থাৎ সাম্রাজ্যবাদ কি, সাম্রাজ্যবাদের প্রসারের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা দিয়ে সেম প্রশ্ন, উপনিবেশবাদ কি, এর প্রসারের কারণ ও প্রভাব আলোচনা করো। অথবা আরেকটা প্রশ্ন থাকতে পারে, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের সম্পর্ক নির্ণয় করো। ওকে, তো দেখো এই নোটের জন্য আমরা প্রথমেই যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে। তো আগেই বলি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার জানো, কনসেপ্ট ভিডিও আগে আপলোড করা হয়েছে, দেন এমসিকিউ এসএকিউ বা এলএকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। তো আগে অবশ্যই যদি তোমরা নতুন এসে থাকো এই চ্যানেলে, তাহলে অবশ্যই ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার থেকে আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে বড় প্রশ্ন মুখস্থ করতে এসো, তাহলে তোমাদের মুখস্থ করতে বা বুঝতে খুব ইজি হবে। আদারওয়াইজ শুধু যদি নোট পড়ো তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। ওকে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো এবং ডেসক্রিপশন বক্সে পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কনসেপ্ট ভিডিও আপলোড করা রয়েছে। সরি, দেখো প্রথম পর্ব সাম্রাজ্যবাদ। ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম, ইম্পেরিয়াম ম হবে, থেকে আলহামদুলিল্লাহ সরি, এই ইম্পেরিয়াম থেকে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ শব্দটি এসেছে। এর অর্থ হলো সামরিক কর্তৃত্ব। দেখো, চার্লস ডিয়ারের মতে কোনো একটি রাষ্ট্রের দ্বারা অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল করে তার উপর দখলকারী রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো সাম্রাজ্যবাদ। অর্থাৎ এখানে এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরি তাহলে কি দেখব, যে মনে করো এই যে গ্রেট ব্রিটেন, তাই কি না, বা ইংল্যান্ড বা ইংরেজ, তো এই গ্রেট ব্রিটেন যারা ছিল তারা আমাদের ইন্ডিয়াতে এসে কি করেছিল, সাম্রাজ্য বিস্তার করেছিল। তো গ্রেট ব্রিটেন সে সময় শক্তিশালী ছিল, আমাদের দেশ অপেক্ষাকৃত দুর্বল ছিল, তারা আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, সেটাই ছিল সাম্রাজ্যবাদ। উপনিবেশবাদ কি? উপনিবেশবাদ জাস্ট তার অপোজিট। দেখো, ল্যাটিন শব্দ থেকে উপনিবেশ কথাটির উৎপত্তি হয়েছে। যখন কোনো দেশ সাম্রাজ্যবাদী মানসিকতাকে চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যে কোনো দেশে বসতি স্থাপন বা শাসন শুরু করে তখন তাকে উপনিবেশবাদ বলে। এই এক্সাম্পল থেকে হয়ে যাবে, যখন ব্রিটেন, কি বললাম, আমাদের ইন্ডিয়াতে তারা কি করেছিল, সাম্রাজ্য বিস্তার করেছিল। উল্টো দিকে আমরা যদি বলি না যে আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষ কি ছিল, আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষ ছিল ব্রিটেনের একটি উপনিবেশ। ওকে, জাস্ট অপোজিট। নেক্সট দেখো, সাম্রাজ্যবাদ প্রসারের কারণ। প্রথম পয়েন্ট হচ্ছে রাজনৈতিক কারণ। এখানে আমরা কয়েকটা কারণ নিয়ে আলোচনা করেছি। অবশ্যই আগে কারণগুলো তোমরা মুখস্থ করবে। কারণ যদি মুখস্থ করো, কয়েকটা পয়েন্ট শুধু এরকম মুখস্থ করো, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, এই পয়েন্টগুলো যদি মুখস্থ করতে পারো, দেন পয়েন্টের ভেতরে যা আছে একটু বুঝিয়ে তুমি নিজে লিখতে পারবে। দেখো, রাজনৈতিক কারণ কি? 1870 সালের পর ইউরোপের বিভিন্ন দেশে বিকৃত জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সম্মান ও ক্ষমতা বৃদ্ধির জন্য ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয়। অর্থাৎ 1870 সালে ইউরোপে এক বিকৃত জাতীয়তাবাদ তৈরি হয়েছিল, যেখানে নিজের দেশকে বড় ভাবার জন্য বা বড় করার জন্য তারা অন্য কোনো দেশে, ইউরোপের বিভিন্ন দেশ, শুধুমাত্র গ্রেট ব্রিটেন না, ফ্রান্স, জার্মানি, এরা পৃথিবীর বিভিন্ন দেশে কি করতো, সাম্রাজ্য বিস্তার করতে। এবং যে যত দেশে সাম্রাজ্য বিস্তার করতে পারতো সে দেশ নিজেকে তত বেশি শক্তিশালী, তত বেশি উন্নতিশীল বলে মনে করতো। তো এটা একটা বিকৃত মানসিকতা ছাড়া কিছুই নাই। যে অপর দুর্বল মানুষের উপর অত্যাচার করে, শাসন করে, তাদেরকে লুটপাট করে নিজেদেরকে বিশাল হাইফাই দেখানো, এটা একটা নিম্ন মানসিকতার পরিচয়, তাই কি না? তোমরা কি বলো? অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। যাই হোক, নেক্সট দেখো, অর্থনৈতিক কারণ। ইউরোপে শিল্প বিপ্লবের কারণে পণ্য বিক্রির বাজার, কাঁচামাল সংগ্রহ, পুঁজি বিনিয়োগ ও শ্রমিক সংগ্রহ ইত্যাদির জন্য ইউরোপীয় দেশগুলি উপনিবেশ গড়ে তোলা সচেষ্ট হয়। ব্যাপারটা কি? যখন অর্থনৈতিক, অর্থাৎ ইউরোপে শিল্প বিপ্লব আসছে, বিভিন্ন কলকারখানা তৈরি হচ্ছে। এবার কলকারখানায় কি বিভিন্ন তোমার ধরে নাও যন্ত্রপাতি, জামা কাপড় উৎপাদন হবে। সেই জামা কাপড়গুলো বিক্রি করার জন্য তাদের বিভিন্ন দেশের প্রয়োজন, সেই দেশে এসে তারা বিক্রি করবে। আবার জামা কাপড় দিয়ে উদাহরণটা বলছি, জামা কাপড় তৈরি করার জন্য কাঁচামালের প্রয়োজন, সুতোর প্রয়োজন। তো ইংরেজরা কি করতে, দেখো, আমাদের ব্রিটেন থেকে
হ্যাঁ, আমাদের ভারতবর্ষ থেকে তারা সুতো নিয়ে যেত, কার্পাস চাষ করতো, সুতোগুলো নিয়ে যেত, সেই সুতো তাদের ইংল্যান্ডের কারখানায় মানে ইংল্যান্ডের কারখানায় জামা কাপড় তৈরি করতো, সেই জামা কাপড়গুলো আবার আমাদের ভারতে এসে চড়া দামে বিক্রি করতো। তো এইভাবে আমাদের জিনিসই নিয়ে যাচ্ছে, আমাদের জিনিস দিয়ে জিনিস তৈরি করছে, আবার উল্টে আমাদেরকেই বেশি দামে বিক্রি করছে। এইটা একটা অর্থনৈতিক কারণ। নেক্সট 3 নম্বর হচ্ছে সামরিক কারণ। দেখো, ইউরোপের সাম্রাজ্যবাদের যুগে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ সৃষ্টি পায়। এর জন্য নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা ও সামরিক মর্যাদা বৃদ্ধির জন্য উপনিবেশ স্থাপনের পথ বেছে নেয়। অর্থাৎ ইউরোপের সমস্ত দেশই শক্তিশালী হচ্ছে, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, আর এরা নিজেদের সঙ্গে যুদ্ধেও জড়িয়ে যাচ্ছে এবং নিজেদের, আগে বললাম, কে কত বেশি শক্তিশালী দেখাতে পারে তার জন্য অপর কোনো রাষ্ট্রকে বা অপর কোনো দেশকে তারা দখল করছিল। নেক্সট যদি আমরা দেখি 4 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় কারণ। দেখো, ইউরোপে খ্রিস্টান ধর্মের প্রচার করা, ধর্মপ্রচার ও মানব সম্পদ উন্নয়নের উদ্দেশ্যে উপনিবেশ স্থাপন করেছিল। অর্থাৎ ইউরোপীয়রা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য না, তাদের খ্রিস্টান ধর্মকে প্রচারের জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছিল। নেক্সট হচ্ছে প্রযুক্তি কারণ। দেখো, 19 শতকে উন্নত প্রযুক্তি গড়ে ওঠার ব্রিটিশ নেভি ও জার্মান নেভি প্রভৃতি নৌ সংগঠনগুলি উপনিবেশ দখলের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে। হ্যাঁ, তো এইসব উন্নতির ফলে তারা চাপ সৃষ্টি করছে। একদমই ইজি নোট, 5টা পয়েন্ট আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। তো এখানে যদি তোমাদের উপনিবেশবাদ দিয়ে প্রশ্নটা দেয়, তাহলে শুধুমাত্র সাম্রাজ্যবাদ প্রসারের কারণের জায়গায় কি লিখবে? উপনিবেশবাদ প্রসারের কারণ। ওকে, বাকি সেম পয়েন্ট একই, প্রথমে সাম্রাজ্যবাদ আলোচনা করব, দেন উপনিবেশবাদ। নেক্সট দেখো, সাম্রাজ্যবাদের তাৎপর্য বা পরিণতি বা ফলাফল কি হয়েছিল। একইভাবে যদি উপনিবেশবাদ দেয়, সেক্ষেত্রে আমরা দেখব উপনিবেশবাদের তাৎপর্য, পরিণতি বা ফলাফল কি হয়েছিল। দেখো, প্রথম যেটা, সেটা হচ্ছে সভ্যতা সংস্কৃতির প্রসার। ইউরোপের বিভিন্ন দেশগুলি এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় বিভিন্ন অঞ্চলে উপনিবেশ গড়ে তুলে ইউরোপীয় সভ্যতা সংস্কৃতির প্রসার ঘটিয়েছিল। অবশ্যই তারা বিভিন্ন দেশকে যখন দখল করছে, তাদের সংস্কৃতিটাই বেশি প্রভাব বিস্তার করেছিল। নেক্সট, আর্থিক শোষণ। দেখো, শিল্প বিপ্লব ঘটে যাওয়ার পরে কে কত বেশি সংখ্যক উপনিবেশ নিজের দখলে রেখে বিশ্ব শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এক্ষেত্রে মূল লক্ষ্য ছিল উপনিবেশগুলি থেকে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে এবং উপনিবেশগুলির বাজারে উৎপাদিত শিল্পজাত পণ্য বিক্রয় করা, যেটা আমরা আলোচনা করলাম অলরেডি। নেক্সট, ঔপনিবেশিক সংঘাত। দেখো, উপনিবেশ দখলকে কেন্দ্র করে মধ্য এশিয়াতে ইঙ্গো রুশ প্রতিদ্বন্দ্বিতা তীব্র রূপ নেই। সুদূর প্রাচ্যের জাপান সোভিয়েত অগ্রগতি রোধ করতে গেলে রুশ জাপান দ্বন্দ্ব বাঁধে, আর মিশর এবং সুদান দখলকে কেন্দ্র করে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে বিবাদ বাঁধে। তাহলে আমরা ঔপনিবেশিক সংঘাতও দেখছি যে বিভিন্ন দেশ তারা যখন অপর কোনো দুর্বল দেশগুলোকে দখল করতে যাচ্ছিল, তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব। ইঙ্গো মানে ইংরেজ রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব। হ্যাঁ, নেক্সট আমরা দেখছি যে জাপান আর রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব। তারপরে মিশর আর সুদানকে কেন্দ্র করে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে দ্বন্দ্ব। লাস্ট আমরা উপসংহার নিয়ে আলোচনা করব। দেখো, উপসংহার, ইউরোপের নবজাগরণ এবং তার প্রভাবে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতি সারা পৃথিবীর মধ্যে ইউরোপীয়রা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে, যা উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি রচনা করেছিল। ওকে, তো আমরা দেখলাম যে ইউরোপেই মেইনলি যখন নবজাগরণ শুরু হয়েছিল বা শিল্প বিপ্লব এসেছিল, এর ফলে ইউরোপের বিভিন্ন দেশ শক্তিশালী হয়েছিল আর তারা পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্য বিস্তার করেছিল এবং ওই দেশগুলোকে তারা তাদের নিজেদের উপনিবেশে পরিণত করেছিল। তো এই ছিল সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদ সম্পর্কে আলোচনা, এবং এদের সাম্রাজ্যবাদের কারণ বলতে পারো বা উপনিবেশবাদের কারণও বলতে পারো, আর এর ফলাফল কি হয়েছিল। তো আশা করি তোমাদের যদি এই নোটটা আসে তাহলে তোমরা ফুল মার্কস পাবে, এবং অবশ্যই তোমাদের যদি বাংলার স্কুলের ক্লাস ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। ওকে, চলো
দেখা হবে নেক্সট ক্লাসে। এবং আমি ভাবছি তোমাদের তো 12-এর আমি অনেক ভিডিও করেছি, এবার রিসেন্টলি 11-এরও ভিডিও শুরু করবো। যদি তোমাদের 11-এর ভাই বোন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তাদের সঙ্গে শেয়ার করো। ওকে, চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।